তো ফাংশনের এখন আমরা যে পর্যায়ে আছি এই পর্যায়ে আমাদের ফাংশনের কলিং প্যাটার্ন নিয়ে একটু ডিসকাস করতে হবে। সো আমি আগেই বলেছি জাভাস্ক্রিপ্টে কোনো প্রকারের মেইন ফাংশন নাই, তার মানে ফাংশনের কোনো পিভটিং পয়েন্ট বা স্টার্টিং কোনো পয়েন্ট নাই। এর মধ্যে আমি ডিসকাস করে ফেলেছি ফাংশন কীভাবে লিখতে হয়, বেসিক ফাংশন লেখার নিয়মগুলো কীরকম হয়, তারপর হচ্ছে ফাংশন আমাদের কেন লাগে। সেই ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন একটু ব্যাকওয়ার্ডে গিয়ে নিচের দিয়ে প্লেলিস্ট লিঙ্ক ফলো করে সেই ভিডিওগুলো দেখে নিতে থাকবেন আস্তে আস্তে। তো ফাংশনের কলিং প্যাটার্নটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন আপনারা ফাংশন শিখবেন, পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজেই প্রায় এই নিয়মগুলো সেম। কলিং প্যাটার্ন জিনিসটা কিন্তু একইভাবে কাজ করবে। সো নাও যদি আপনাদের কলিং প্যাটার্নে আইডিয়া দিতে চাই, ধরেন আপনার যদি একটা ফাংশন থাকে যে কিনা সাম ফাংশন, যেমন আপনারা সাম ফাংশন ইউজ করছেন কিছুক্ষণ আগে, আপনার সাম ফাংশন যখন কল করেছেন এই ফাংশনের একটা বডি ছিল, ফাংশনের বডির মধ্যে আপনাদের ধরেন 4 থেকে 5 লাইনের কোড লিখে দেওয়া আছে এবং সেইখানে আপনাদের কিন্তু একটা ফাংশনের প্যারামিটার নেওয়ার জায়গা ছিল। ফাংশন প্যারামিটার আপনারা ডিফাইন করতেন এবং সেই প্যারামিটারগুলো ফলো করে, এখানে প্যারামিটারগুলো ফলো করে কিন্তু একটা জায়গায় আপনি আর্গুমেন্ট পাস করতেন আর একটা জায়গায় প্যারামিটারগুলো স্টোর করতো, যেটাকে আমরা বলছিলাম মানুষের কানের মতো কাজ করে। এটা যদি আপনার বন্ধুর নাম রিয়াদ হয়, সো রিয়াদকে যখন আপনি ডাকবেন তখন একটা ভ্যালু দিয়ে তাকে ডাকতে পারেন। সেই ভ্যালুটা আপনি এখানে প্যারাম P1 P2 P3 বিভিন্ন প্রকারের ভ্যালু নাম দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ফাংশন বডির মধ্যে নিতে পারেন। এবং এও বলেছিলাম যে এই যে রিয়াদ নামে যে ফাংশনটাকে আপনি কল করেছেন, এই ফাংশনটার কাজ শেষ হয়ে গেলে কিন্তু আপনার কাছে এসে ফেরত আসবে। এরকম একটা যদি আমরা ফাংশন সিমুলেট করতে চাই, যদিও জাভাস্ক্রিপ্টে কোনো মেইন ফাংশন নাই, আমরা যদি মেইন নামে যে একটা ফাংশন যদি লিখে রাখি, মানে কোনোভাবে আমরা যদি লিখি আর কি, মেইন নামে একটা ফাংশন লিখলাম, যে ফাংশনের ভিতরে আর কিছুই না, যে ফাংশনটা ধরেন একটা অর্কেস্ট্রেটেড ফাংশন হিসেবে কাজ করবে মেইন, হ্যাঁ, যে ফাংশনটা আসলে কিন্তু আপনার তেমন কোনো কাজ নেই, আপাত দৃষ্টিতে তেমন কোনো কাজই এখানে নেই। এখন এই ফাংশন কলিং প্যাটার্নটাতে বুঝতে গেলে উপরের লেয়ারে আমাদের আরও একটা ফাংশন লিখতে হবে। মেইনের প্যারালাল একটা ফাংশন আমরা লিখলাম চেইন, ঠিক আছে। তো আপনি যখন চেইন ফাংশনকে কাজ করাইতে যাবেন, কোথাও না কোথাও থেকে মেইন বা চেইনকে কল করতে হবে, কারেক্ট। ধরেন আপনি কলিং প্যাটার্নটা কীরকম, দুইটা ফাংশনকে আপনি এইভাবে শুধুমাত্র কল করে দিতে পারেন, যে মেইন তুমি 8 নম্বর লাইনে কল হয়ে যাও, চেইন তুমি 9 নম্বর লাইনে কল হয়ে যাও। সো ইনসাইড মেইন, আর এখানে ইনসাইড মেইন লেখা বাদ দিয়ে আমরা চেইন লিখলাম। এখন যদি আমি রান বাটনে ক্লিক করি, মেইন কল হয়েছে, চেইন কল হয়েছে, খুবই সিম্পল কলিং প্যাটার্ন। এখন আমি আবার বলতে চাই যে চেইনকে আসলে আপনি বাইরে থেকে কল না করে চেইনকে আপনি মেইনের ভিতর থেকেও কল করতে পারেন। ধরেন আপনি যদি মেইনকে এইখানে মেইন ফাংশনের বডিতে কল করেন, তাহলে কি হলো, দুইটা ফাংশনে আপনি লিখছেন কিন্তু চেইন ফাংশনটা কল হয়েছে মেইন ফাংশনের ভিতর থেকে। রান বাটনে ক্লিক করেন, দেখেন প্রথমে মেইন কল হয়েছে, তারপরে আপনি চেইন কল করছেন। চেইন কল করলে ফাংশনটা এইখানে চলে যাবে। একটা ফাংশন আরেকটা ফাংশনকে কল করতে পারে। সো নাও আরেকটা ফাংশন ধরেন লিখছেন, এইখানে সাম নামে যে আমরা ফাংশনটা লিখলাম, সাম নামে ফাংশনটা আগে এবার কী করছিল, 2টা নাম্বার যোগ করে প্রিন্ট করেই ওর কাজ শেষ করে দিছিল। বাট নাও আমরা চাই যে সাম ফাংশনটা আসলে 2টা নাম্বার যোগ করে সেই 2টা নাম্বারের ভ্যালু আপনাকে ফেরত দিবে, 10 + 78, তার মানে 88 যে ভ্যালুটা আসবে, 88 ভ্যালুটা ফেরত দিবে। কোথায় ফেরত দিবে? সাম ফাংশন যেখানে কল হবে সেইখান থেকে ও ফেরত দিবে। মেইন ফাংশনের নিচে যদি আপনি সাম ফাংশন এখানে কল করেন, সাম ফাংশন আপনি কল করেন এইখানে এইভাবে, আমি বলেছিলাম কি যে সাম ফাংশন আপনাদের কোনো একটা ভ্যালু যোগ করে ফেরত দিবে যদি কল করেন। সো এতটুকু ফাংশন আমি যদি আপাতত মানে কল মানে হিসাব ভুলেও যাই, ধরেন এগুলো বাই ডিফল্ট আমাদের যেই যোগ মানে কাজ করার কথা, প্রিন্ট করার কথা মেইন চেইন, সেগুলো করছে। কিন্তু সাম ফাংশনকে যদি আমি কাজ করাইতে যাই, তাহলে সাম ফাংশনকে কিন্তু কল করতে হবে। দেখেন কল করব, কিন্তু সাম ফাংশন যে আমাদের 88 ফেরত দিল, 88 যোগ করে ফেরত দিল, কেন ফেরত দিল? এই যে বললাম যে আপনাদের উদাহরণগুলোতে যে আমি বারবার বলতেছিলাম যে ফেরত আসার বিষয়টা, যখন একটা ফাংশন আরেকটা ফাংশনকে কল করবে অথবা যখন একটা ফাংশন কলড হবে, ওই ফাংশনটা যেইখান থেকে কল হয়েছিল সে 2টা রাউট ফলো করে, একটা হচ্ছে আপ রাউট আর একটা হচ্ছে ডাউন রাউট। আপ একটা, ডাউন একটা। ধরেন ডাউন, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম গেছেন, আবার চট্টগ্রাম থেকে আপনি ঢাকায় চলে আসছেন, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। এই আপ ডাউনের ব্যাপারটা বুঝলে রিটার্ন জিনিসটা আপনি বুঝে যাবেন খুব ভালো মতো। আপ হওয়ার সময় ও কি নিয়ে যায়? ও আর্গুমেন্ট নিয়ে যায়। আপ হওয়ার সময় আর্গুমেন্ট নিয়ে যায়, আর ডাউন হওয়ার সময় ও রিটার্ন ভ্যালু নিয়ে ফেরত করে। সহজ, খুবই সহজ। রিটার্ন মানে কোনো একটা প্রসেস ভ্যালু বা কোনো একটা ভ্যালু নিয়ে
সে ফেরত আসবে। এখন রান বাটনে ক্লিক করলাম, 88 যে ফেরত নিয়ে আসলো সেটা যদি দেখতে চাই তাহলে আমাকে এইখানে ওই ভ্যালুটা স্টোর করতে হবে। ওই ভ্যালুটা আমি স্টোর করলাম। এখন রেজাল্ট নামে যে ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছেন ওর মধ্যে আপনি সামের ভ্যালুটাকে অ্যাসাইন করে ফেলছেন। এই সাম হচ্ছে একটা এক্সপ্রেশন, পুরা লাইনটা হচ্ছে স্টেটমেন্ট। তো যখন এই সাম ফাংশনটা কল হবে, সামের কাজ শেষ হয়ে গেলে আসলে এখানে 88 এসে রিপ্লেস হবে অ্যাজ ইফ পরের লাইনে আপনি যদি কনসোল করে দেখতে চান, আমার কথা যদি আপনি মেনে থাকেন, এখানে যদি আপনি রেজাল্টকে কনসোল করে দেখতে চান, রেজাল্টের মধ্যে কিন্তু আপনার 88 চলে আসবে। যদিও আমি 88-এর জায়গায় আসলে 88 না লিখে সাম লিখবো। সো পরের লাইনে এসে জিনিসটা এরকম হবে, কম্পিউটার ইন্টারনালি একে হিসাব করবে রেজাল্ট সমান 88। এটা কম্পিউটার ইন্টারনালি হিসাব করবে। সাম ফাংশন তো আপনার 88 ফেরত দিবে। কেন দিবে? কারণ একটা রিটার্ন লিখছেন। সো রিটার্ন করার সময় এই ডাউন পাথে কোনো ভ্যালু নিয়েও আসতে পারে, নাও নিয়ে আসতে পারে। জাভাস্ক্রিপ্টে এটা ম্যান্ডেটরি না। অথবা আপনি এটা লুজলি, খুবই লুজলি বিহেভ করবে, রিটার্ন কোনো কিছু নিয়েও আসতে পারে, নাও নিয়ে আসতে পারে, বাট রিটার্ন করবে, এক্সিকিউশন রিটার্ন করবে, যেখান থেকে কল হয়েছে ঠিক সেখানে আবার রিটার্ন করবে, 88 নিয়ে রিটার্ন করবে। সো আপনি এখন যদি ভ্যালুটা দেখতে চান, কনসোল বানানটা আমরা ভুল লিখছিলাম, কনসোল ডট লগ দেখতে চান তাহলে কিন্তু 88 এসে এইখানে রিটার্ন করবে। এখন আপনি চাচ্ছেন যে আমি আসলে সবগুলা ফাংশন তো মেইন ফাংশন থেকে অর্কেস্ট্রেট হওয়া কথা ছিল, তো আপনি সবগুলা এখন মেইন ফাংশনের ভিতরে ঢুকাবেন। চেইন যেখান থেকে কল হয়েছে, চেইন কল করার পরে আপনি এখানে মেইনেও সামের কোডটুকু মেইনের মধ্যে নিয়ে আসতে পারেন। দেখেন এখানে লাইন নাম্বার 14-তে এসে কিন্তু আপনার রেজাল্ট প্রিন্ট হচ্ছে। রান বাটনে ক্লিক করেন, 14 নম্বর লাইনে 88 নম্বর লাইনে এটা প্রিন্ট হচ্ছে, কারেক্ট। সো আপনি চেইন ফাংশন যদি এখন কমেন্ট আউট করে দেন, চেইন ফাংশন আর এক্সিকিউট হবে না, চেইন ফাংশনে এক্সিকিউশন পয়েন্টার যাবেই না। তো আপনি যদি 16 নম্বর লাইনকে আবার কমেন্ট করে দেন তাহলে কিন্তু কোনোটাই এক্সিকিউট হবে না, কারণ ফাংশন তো লিখে রাখছেন, একে কোথাও না কোথাও থেকে কল করতে হবে, কল করার ব্যাপারটা কোথাও না কোথাও থেকে হইতে হবে। তো এটাই ছিল আমাদের ফাংশন কলিং প্যাটার্ন। ফাংশন কলিং প্যাটার্নের ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপে আপনারা আরও আস্তে আস্তে যখন আপনার স্কিল ডেভেলপ করবেন দেখবেন একটা ফাংশন সে নিজেই নিজেকে কল করতে পারে, সেটাকে আবার বলা হয় রিকার্সিভ ফাংশন। সো একটা ফাংশনকে নিজে কল করার ব্যাপারটা কীরকম, ধরেন যে এটা আপনার একটা ফাংশন F1 আছে, F1 ফাংশন একটা কন্ডিশনের উপর বেস করে এ নিজেই নিজেকে অল টাইম কল করতেই থাকবে। ওই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল হয়েছে রিকার্সিভলি কল করতেই থাকবে। এটাকে বলে ফাংশনের রিকার্সিভ কলিং প্যাটার্ন। আমরা এগুলো দেখব যখন অ্যাডভান্স আমরা ফাংশন কলিং নিয়ে ডিসকাস করব, সেইখানে আমরা চলে যাব। তো আমরা এই জায়গাটায় কী দেখলাম যে ফাংশনের একটা রিটার্ন টাইপ থাকে। দুনিয়ার যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি আপনি ফাংশনকে বুঝতে চান, প্রথমে বুঝবেন যে ফাংশনটা কীভাবে লিখতে হয়। ফাংশন লেখার 3টা পার্ট থাকে। একটা পার্ট হলো ফাংশনের এইখানে আপনাকে বলে দিতে হয় যে কিওয়ার্ড ইউজ করতে হয়, ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হয়, এবং রিটার্ন টাইপ বলে দিতে হয়। তারপরে ফাংশনের নেম থাকে। জাভাস্ক্রিপ্টে কিন্তু রিটার্ন টাইপ বলে দিতে হয় না, এটা হচ্ছে যে ভ্যালুর উপর বেস করে রিটার্ন টাইপটা অটোমেটিক্যালি জেনারেট হয়, কম্পিউটার ইন্টারনালি আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারনালি হ্যান্ডেল করে। তারপর ফাংশন নেম ডিক্লেয়ার করতে হয়। তারপর এই যে ফার্স্ট ব্র্যাকেট আপনি স্টার্ট অ্যান্ড এন্ড করছেন, এইখানে আপনার প্যারামিটার লিস্ট দিতে হয়। এই প্যারামিটার লিস্ট এক বা ততোধিক হইতে পারে, এখানে কোনো আপাতত আপনারা ধরি যে কোনো লিমিট নেই, 10-12টা আপনারা ইউজ করতে পারবেন। তারপরে এই ফাংশনের একটা বডি থাকে। ফাংশনের বডিটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করি এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি শুরু করলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। এই ইন্টারমিডিয়ারি যেই স্পেসটুকু আছে এতটুকুকে বলতেছি আমরা ফাংশন বডি। এই ফাংশন বডির মধ্যে আপনার যা ইচ্ছা আপনি সেরকম কোড লিখে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে ফাংশন বডির মধ্যে আপনি কোড লেখার সময় যতই বড় বড় কোড লেখেন, এই পুরা ফাংশনটার নাম ধরেন আপনি সাম দিছেন। এখন এই সাম ফাংশনটা ডিফাইন ঠিকই করছেন, এই পুরা কাজের ফার্স্ট লাইনটাকে বলে ফাংশন ডেফিনেশন। ফাংশন ডেফিনেশন আপনি ঠিকই লিখছেন, কিন্তু একে কোথাও কল করেন নাই। কল না করলে কিন্তু এ কোনো প্রকারের কাজ করবে না, কল করতে হবে। ফাংশন কল করার নিয়ম হলো, তাহলে আমরা জানি ফাংশনে যে নামে লিখছেন সেই নামে এসে আপনি কল করবেন। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড এন্ড করে দিবেন, শুরু করবেন শেষ করবেন। যদি কোনো ভ্যালু পাস করতে হয় আর্গুমেন্ট লিস্টে ভ্যালু পাস করবেন, এবং সেই ভ্যালুগুলো কিন্তু আপনার এই প্যারামিটার লিস্টে ধরতে হবে। এটাই হচ্ছে ফাংশন কলিং প্যাটার্ন, খুবই বেসিক। এর বাইরেও কিন্তু অনেকগুলো রুল আছে, বাট আমাদের অত কিছু দেখার দরকার নেই। আমরা আপাতত বুঝি যে ফাংশন কলিং প্যাটার্ন, একটা ফাংশন আরেকটা ফাংশনকে কল করতে পারে। ফাংশন যেইখানে থেকে কল হবে সেইখানে আবার ফেরত আসবে,
এবং আসার সময় কোনো ভ্যালু, যদি রিটার্ন লিখে থাকেন কোনো ভ্যালু নিয়ে ফেরত আসবে। তো সাম ফাংশন অলওয়েজ এই যে 10 আর 78 তো যোগ করবে না, এটা আমি বোঝার সুবিধাতে দিছি, তাই না? তো এটা যদি আপনারা ডাইনামিক করতে চান, এ নাম্বার লিখে রাখেন, এইখানে আপনারা যোগ করে দেন। এইগুলো হচ্ছে এখানে প্যারামিটার, কিন্তু এগুলোকে যখন আপনি কল করছেন মেইন ফাংশনের ভিতর থেকে, সেখানে কিন্তু ভ্যালু পাস করে দিতে হবে, ঠিক আছে? নাও রান বাটনে ক্লিক করলে আপনার এখানে মেইন চলে আসবে। সো দিস ইজ ইট এভরিওয়ান। ফাংশন কলিং প্যাটার্ন আপনারা দেখলেন। আস্তে আস্তে নেক্সট লেকচারগুলো থেকে আমরা জাভাস্ক্রিপ্ট স্পেসিফিক ফাংশনের বিহেভিয়ার ডিসকভারি শুরু করব, এবং খুবই মজার হবে পরের টপিকগুলো। আর এই পুরো প্লেলিস্টে যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই নিচের প্লেলিস্ট লিঙ্ক থেকে দেখে নেবেন। আশা করি সবার অনেক হেল্পফুল হবে আমাদের জাভাস্ক্রিপ্টের এই সিরিজটা। ধন্যবাদ সবাইকে। চলেন আমরা পরের ভিডিওতে চলে যাই।